নমস্কার, বাংলা স্ফেয়ারের রাত্রির ৮টার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার পরশুদিন আমার কাছে আমার মেসেঞ্জারে একজন অপরিচিতা মেয়ের একটা মেসেজ আসে। মেসেজটা পড়ে আমি তাজ্জব। তাতে লেখা, স্যার, আমার বাবা এবং আমরা দুজনেই পশ্চিমবঙ্গে জন্মেছি, কিন্তু আমার ঠাকুরদা তো জন্মেছিলেন বাংলাদেশে। তাহলে কি আমাদেরও আবার নাগরিকত্ব প্রমাণ করার জন্য দৌড়দৌড়ি করতে হবে? প্রশ্নটা পড়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। সেই মেয়েটিকে পরিষ্কার জবাবে লিখে দিলাম, এইসব কথা আপনি কেন বিশ্বাস করছেন? তার জবাব ছিল, মুখ্যমন্ত্রী বলছেন যে সেই জন্য আমরা পারিবারিকভাবে সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছি। আমার বাবা বললেন, সুমনবাবুকে একটা মেসেজ করে দেখতো, ওনার কাছে হয়তো সঠিক খবরটা থাকবে। আমি স্তম্ভিত হয়ে গেলাম যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী অনর্থক সিএএর মতো নাগরিকত্বের মতো একটা ইস্যুতে অনর্থক মিথ্যা কথা বলে মানুষের মনে ভয় এবং ত্রাসের সঞ্চার করে শুধু ভোটের জন্য যে কাজটি করছেন সেটা নিন্দনীয় নয়, এটা একটা অপরাধমূলক কাজ। আমার বিশ্বাস এই অপরাধের জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। দেখুন, আবার বলছি, আমি এই সিএএ নিয়ে অনেক দিন অনেক কথা বলেছি, আরও বলবো। একটা কথা আজকের পরে আর বলবো না, সেটা হলো সিএএর সঙ্গে এনআরসি গুলিয়ে দিয়ে এই ভীতির সৃষ্টি করা হচ্ছে। এক একজন এক এক রকমভাবে কথা বলছেন। অরবিন্দ কেজরিওয়াল বলছেন যে যত ঘুষপেটি এখানে এসছে তাদের সবাইকে বৈধ নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, এবং তার ফলে যারা অবৈধভাবে এদেশে অনুপ্রবেশ করতে চায় তারা সবাই উৎসাহিত হয়ে ভাববে যে চল ভারতবর্ষে যাই, কয়েক বছর থাকলেই তো নাগরিক হয়ে যাব। দেখুন, দিস ইজ বাঙ্কাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে খবরদার, আপনারা কম্পিউটারের সামনে বসে কোনো কিছু দেবেন না, কোনো তথ্য জানাবেন না। যে মুহূর্তে জানাবেন সেই মুহূর্ত থেকে আপনি ইল্লিগাল। আপনি আপনার ভারতবর্ষে থাকাটা সম্পূর্ণ বেআইনি হয়ে যাবে, এবং একবার বেআইনি হয়ে গেলে আপনি সরকারের কাছ থেকে যেসব সুযোগ সুবিধা পেয়ে আসছেন, এ কন্যাশ্রী হোক বা স্বাস্থ্যশ্রী হোক বা আধার কার্ড বা এটসেট্রা এটসেট্রা, এই সব কিছুই আপনার কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখুন, একটা কথা, যদি আমি একটা ঘরোয়া আড্ডায় এই ধরনের একটা আনইনফর্মড কথা বলে আসর জমানোর চেষ্টা করি, সেটা অন্য কথা। কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি এক্সিকিউটিভ হেড, তিনি যদি সভায় সভায় গিয়ে আদ্যন্ত মিসইন্টারপ্রেট করে মানুষের মনে ভয়ের সৃষ্টি করেন, তাহলে তো একটা খুবই ভয়ঙ্কর দিনের দিকে আমরা এগোচ্ছি। তৃণমূল কংগ্রেসের যত গর্জন, যত তর্জন, যত আস্ফালন, সব কিছু হচ্ছে নিজেদের মাটিতে দাঁড়িয়ে কোনো রকম দায় দায়িত্ব জাতীয় স্তরে পালন না করে সর্বত্র সব সময় ভোটের ফায়দা তুলতে একেবারে মিথ্যার ফোয়ারা ছোটে আমাদের মুখ্যমন্ত্রীর গলায়। সোজা কথা সোজাভাবে বলা উচিত। দেখুন, সিএএ সংবিধান সম্মত কি সম্মত না, সেটা বিচার করার দায় আমারও নেই, আপনারও নেই, মুখ্যমন্ত্রীর তো নেই। কেননা এই কনস্টিটিউশনাল কোয়েশ্চেন বোঝার জন্যে
যে ধৈর্য, প্রজ্ঞা, ধীশক্তির প্রয়োজন সেটা তার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনেই করি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেই ইস্যুটা দেশের সর্বোচ্চ আদালতে এ ব্যাপারে চূড়ান্ত রায় দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এইটা একটা দেশের স্বীকৃত আইন। কই IUML যেতে পারে, DYFI যেতে পারে, তৃণমূল কংগ্রেস কেন সুপ্রিম কোর্টে যায় না? সেখানে তারা কেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বালকে নিয়োগ করে না? এই যে তাবড় তাবড় লয়ার, এদেরকে আপনারা পান থেকে চুন খসলে নিয়োগ করেন, কোটি কোটি টাকা ব্যয় করেন। বাংলার মানুষের জন্য আপনার যদি সত্যি এতই দরদ, তাহলে আমার পরামর্শ হলো দয়া করে সুপ্রিম কোর্টে গিয়ে ইন্টারলকিউটরি একটা অ্যাপ্লিকেশন করুন। কিন্তু আসল কাজে মুসল আপনার নেই, কোনোদিন ছিল না, কোনোদিন থাকবে না। আপনা মহল্লা মে কুত্তা ভি শের হোতা হ্যায় বলে একটা কথা আছে। সুতরাং আপনারা কখনো হাবড়ায় গিয়ে, কখনো হাওড়ায় গিয়ে, কখনো গোবরডাঙ্গায় গিয়ে, কখনো পাথর প্রতিমায় গিয়ে মানুষের মনে ভীতি সঞ্চার করবেন, আর একটা সুপ্ত সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু মানুষের মনে একটা ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, অমিত শাহ কেন এই সিদ্ধান্ত ভোটের আগে নিয়েছেন তা নিয়ে সবাই জানে কেন নিয়েছেন, কিন্তু এতে পশ্চিমবঙ্গে বিজেপির স্বার্থ কিছুটা সুরক্ষিত হলেও আসামে কিন্তু বিজেপি ইতিমধ্যেই এই সিএএ নিয়ে বেজায় বিপাকে পড়েছে। একটা সেখানে যে 13টি বিরোধী দলের জোট তৈরি হয়েছে হেমন্ত বিশ্ব শর্মার বিজেপির বিরুদ্ধে, তারা অলরেডি রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করেছে। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারাও রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে। 2019 সালে যখন এই আইন পাশ হওয়ার কথা হচ্ছিল, তখন ভারতবর্ষ দুটো প্রতিরোধ দেখেছিল, একটা শাহিনবাগ দিল্লির, আরেকটা হচ্ছে আসাম। আসামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এটার প্রতিবাদ করেছিলেন। কেন করেছিলেন না, তাদের মনে হয়েছিল আসাম অ্যাকর্ডে যে কাট অফ ডেট তৈরি ছিল, অর্থাৎ 25শে মার্চ 1971, সেটা যদি এক লাফে পিছিয়ে 2014-র 31শে ডিসেম্বর হয়ে যায়, তাহলে যারা অবৈধ অনুপ্রবেশকারী এই সময়কার মধ্যে, তারা প্রত্যেকেই স্বীকৃত ভারতীয় নাগরিক হিসেবে পরিগণিত হবে। সেখানে কিন্তু আসামের মানুষ হিন্দু মুসলমানের মধ্যে কোনো তারতম্য বিধান করছে না। সুতরাং বিজেপি যদি এই ইস্যু থেকে আমাদের মতুয়া প্রধান কয়েকটি কেন্দ্রে পশ্চিমবঙ্গে কিছুটা ফায়দা, বাড়তি ফায়দা পেয়ে থাকে, তাহলে আসামে একটা উটকো ঝামেলা হিসেবে এটা তাদের সামনে এসেছে। এবং হেমন্ত বিশ্ব শর্মা বলে যে ভদ্রলোক সাধারণত মস্তানদের স্টাইলে কথাবার্তা বলেন, তিনি আঙুল তুলে ধমক দিয়েছেন যে সিএএর বিরোধিতা করলে নাকি রাজনৈতিক দলগুলোর রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যেতে পারে। ভাবুন, একজন মুখ্যমন্ত্রী ধমক দিচ্ছেন, ইলেকশন কমিশন কি করবে সেটা তিনি স্থির করে দিচ্ছেন। আরেকজন মুখ্যমন্ত্রী ভৈরব নৃত্য করতে করতে সবার থেকে সবাই ঘুরে বেরিয়ে বলছেন, খবরদার আপনারা যাবেন না, খবরদার নাম লিখবেন না, খবরদার এই ফাঁদে পা দেবেন না, এরপরেই এনআরসি আসবে। এটা হচ্ছে ইজ এ প্রিকারসার টু এনআরসি। এনআরসি আসতে পারে, কিছুই তো আপনারা পড়েন না, জানেন না, বোঝেন না। সুপ্রিম কোর্টে
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে হলফনামা জারি করা হয়েছে তাতে এই সিএ এর পরে এনআরসির চিন্তাভাবনা যে সরকারের আছে সে কথা জানাতে আদালতের সামনে কোনো কসুর করেনি বিজেপির সরকার। কিন্তু প্রশ্ন হলো, এখনো পর্যন্ত দেশটা রাজতন্ত্র বা জঙ্গিশাহী শাসিত দেশ তো হয়নি। অতএব কবে আমার বাড়িতে ডাকাত পড়বে সেই ভয়ে আমি যদি আজকে এক্ষুনি থেকে আমার দরজা জানলা সব বন্ধ করে তালা দিয়ে নিজের বাড়িটাকে একটা সুরক্ষিত দুর্গ করে রাখি, তাতে কার লাভ? আর দেখুন, আমি একটা এই সিটিজেনশিপের ইস্যু নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কি ডিবেট হয়েছিল তার একটা মাত্র ঝলক আজকে সকালবেলা আমি আমার নিজের সদস্যদের জন্য আপলোড করেছি। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট থেকে আপনারা বুঝতে পারবেন যে ভারতবর্ষের এই নাগরিকত্ব আইনের মধ্যে গোড়া থেকেই একটা ফাঁকি আছে এবং সেই ফাঁকিটা ধর্মের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। আপনারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট পড়লে বুঝতে পারবেন যে 1947 সালে প্রথম দফার যে ঢেউ শরণার্থীদের ভারতবর্ষে চলে এসেছিল, তারা কিন্তু ভারতবর্ষে সঙ্গে সঙ্গে নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু এবং তাদেরকে থাকার ব্যবস্থা, রাখার ব্যবস্থা হয়েছিল কোথায়? ভারতবর্ষ থেকে, উত্তর ভারত থেকে যেসব মুসলিম পরিবার বিপদ বুঝে আত্মরক্ষার তাগিদে পাকিস্তানে গিয়েছিল, সেই প্রপার্টিগুলোকে ইভ্যাকুই প্রপার্টি হিসেবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে এবং সেই সব জায়গায় এই হিন্দু, শিখ ইত্যাদি শরণার্থীদের সাময়িকভাবে থাকার ব্যবস্থা করে। তারপরে দেখা গেল দ্বিতীয় ধাপে আরও একটা মাইগ্রেশনের ঢেউ ভারতবর্ষের উপর আছড়ে পড়ছে। সেই যে মাইগ্রেশন, সেই মাইগ্রেশনে হিন্দুদের চাইতে মুসলমানরা অনেক বেশি। এরা সেই মুসলমান যারা ভেবেছিল পাকিস্তানে যাওয়ার অর্থ বেহেশতে পৌঁছে যাওয়া। এই ভাবনায় সুখ স্বপ্ন দেখে নিজের ভিটেমাটি ত্যাগ করে পরদেশে গিয়েছিল। অচিরেই তারা বুঝতে পারে যে না, এটা তো আমার দেশ নয়, হতে পারে না। ফলে তারা ফিরে আসতে চায়। এই পরিস্থিতিতে নেহরুর সরকার কি করণীয় সেটা চূড়ান্ত করতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দীর্ঘ বিতর্ক করেছিল এবং পরিষ্কার করে বহু সদস্য এই মর্মে রায় দিয়েছিলেন যে একবার যারা চলে গিয়েছে, অন্য দেশকে তাদের আপন বলে মনে করেছে, তারা ফিরে এলেও তাদের মর্যাদা দেওয়া হবে না। এবং সেই প্রচারটা এত স্ট্রং ছিল, সর্দার প্যাটেল চিঠি লিখে নেহরুকে বললেন যে যেভাবে মুসলিমরা এখন পাকিস্তান ছেড়ে দেশে আসতে চাইছে, তাদের যদি আবার আমি এই ইভ্যাকুই প্রপার্টি থেকে হিন্দু শিখেদের সরিয়ে তাদেরকে তাদের বাসস্থানের ব্যবস্থা করি, তাহলে দেশে কিন্তু রক্তগঙ্গা বইবে। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যেটা নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এমতাবস্থায় একটা নাগরিকত্বের প্রশ্নে সূক্ষ্ম দ্বিজাতি তত্ত্বের সূচনা তখনই হয়েছিল। কিন্তু সেটা আর্টিকেলের, আমাদের সংবিধানের আর্টিকেল 5, 6
ইত্যাদিতে লেখা হয়নি। মুসলিমদের ক্ষেত্রে বলা হলো, তোমাদের সোজাসুজি নাগরিকত্ব দেওয়া হবে না, তোমাদের একটা আলাদা তোমাদের জন্য পারমিট থাকবে, এবং তোমাদের সেই পারমিটটা নিয়ে তোমরা এদেশে থাকতে পারো কি না সেটা নির্ভর করবে তোমরা যেখানে থাকতে চাও সেই রাজ্য সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর। অর্থাৎ হিন্দু বা শিখ হলে তোমার কোনো কিছুর প্রয়োজন নেই, আসবে আর নাগরিক হবে। কিন্তু ওই কাট অফ ডেটের পরে যদি তো কেউ আসে, বিশেষ করে মুসলমানরা, তাদেরকে নিতে হবে পারমিট। কিন্তু কনস্টিটিউশনে এই ধর্মের কথাটা লেখা হয়নি, কিন্তু কার্যত তখন থেকেই ভারতবর্ষের সংবিধান প্রণেতারা হিন্দু, শিখ এবং মুসলিমদের মধ্যে একটা তারতম্য বিধান করেছিলেন যখন নেহেরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এই তথ্যটা ভুলে গেলে, আমাদের এই উত্তরাধিকার সূত্রে পাওয়া ইতিহাসকে ভুলে গেলে রাজনীতি হতে পারে, কিন্তু কোনো ইনফর্ম ডিবেট হওয়া অসম্ভব। সবচেয়ে বড় কথা, এই বিষয়টা নিয়ে আপনার আপত্তি থাকতে পারে, আপনি মনে করতে পারেন এটা সংবিধান সম্মত নয়, কিন্তু মানুষকে অকারণে ভয় দেখানোর কোনো অধিকার আপনাকে কেউ দেয়নি। বরঞ্চ আপনি সংবিধানের নামে শপথ করে রাজভবনে ঘটা করে এ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং ভারতের সংবিধান বলছে যদি দেশের কোনো আইন প্রণয়ন হয় সবাইকে সেটা মানতে হবে। আর আপনি নিজে একটা কনস্টিটিউশনাল পোস্টে বসে ক্রমাগত অবাধ্যতা করে চলেছেন, যা মুখে আসে তাই বলেছেন, লোকজনকে ভয় দেখাচ্ছেন, ভড়কে দেওয়ার চেষ্টা করছেন। এটা থেকে আপনি যত দ্রুত বিরত থাকেন ততই ভালো। আর লড়াইটা সাধারণ মানুষকে পণ্য হিসেবে বা পণ হিসেবে ব্যবহার করে ভোটের রাজনীতিতে না নামিয়ে, দরকার হলে এবং দম থাকলে সুপ্রিম কোর্টে গিয়ে বলুন। সুপ্রিম কোর্টে IUML ইতিমধ্যেই একটা স্টে চেয়ে বসে আছে। তারা বলেছে যে এই কেন্দ্রীয় সরকার একটা খুব দুরম্বরী কাজ করেছে। প্রথমবার যখন আমরা এসেছিলাম এবং এই আইনের উপর স্টে চেয়েছিলাম, তখন সুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকার বলেছিল, হুজুর আমরা তো এখনো রুলই ফ্রেম করিনি, সুতরাং যে আইন এখনো তৈরিই হয়নি সেটাকে স্থগিত করে কি লাভ। সুপ্রিম কোর্ট সেই কথা শুনে তখনকার মতো স্থিতাবস্থা দেয়নি। তারপর 4.5 বছর পরে অকস্মাৎ রুল টুল সব তৈরি করে গেজেট নোটিফিকেশনে, ইট ইজ মোর বাই স্টিলথ দ্যান বাই any honorable means that center has introduced this legislation. এবার তাহলে একটা গণতান্ত্রিক দেশে মানুষের কি করার থাকতে পারে? অবশ্যই প্রতিবাদের করতে পারেন, কিন্তু ভয় যদি দেখান এবং ফালতু কথা লোককে গিয়ে বলেন যে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার সব সুযোগ সুবিধে এতদিন ধরে পেয়ে আসছেন সব চলে যাবে, এই যে একটা আতঙ্ক সৃষ্টির তাগিদ, এবং সেই তাগিদের মধ্যে দিয়ে এ রাজ্যের হিন্দু মুসলমানের মেরুকরণ, এবং তার থেকে আপনার এই ক্রমশ অপসৃয়মান জমিতে উপরে যাতে আপনি ভেসে থাকতে পারেন তার অপচেষ্টা, এটা কিন্তু বরদাস্ত করা যাবে না। আমার এই যুগলবন্দির সেতার বাদকের কথা বললাম, পরের এপিসোডে বলবো জাকির হোসেনের কথা।
ধরে নিন রবিশঙ্কর আর জাকির হোসেন একই সঙ্গে যুগলবন্দি করছেন, এই যদি মিথ্যার রাগ ও মূর্ছনায় আমাদের সবাইকে বিভোর করে থাকে, অন্যজন তাহলে পাশে বসে টাকডুমাডুম করে তার মতো করে অন্য বিষয়ে অবিরাম মিথ্যে বলে চলেছে। 9টার সময় দয়া করে দেখবেন। নমস্কার।